প্রিয় দর্শক, সুবর্ণভূমি ডিজিটাল থেকে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে নিউজ রুম থেকে অনুষ্ঠানে আমাদের সাথে দুইজন বিশিষ্ট অতিথি যোগ দিয়েছেন। তার মধ্যে আমাদের সাথে আজকে আমাদের দর্শকদের জন্য কথা বলবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, যিনি শুধুমাত্র যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন সেটিই নয়, দেশের শীর্ষস্থানীয় অণুজীব বিজ্ঞানীদের মধ্যে তিনি অন্যতম। আমাদের অনুষ্ঠানে একই সাথে যুক্ত আছেন দৈনিক গ্রামের কাগজের সিনিয়র রিপোর্টার যারা ফয়সাল ইসলাম দীর্ঘদিন ধরে মেডিকেল বিট কভার করছেন, ফলে যশোরের পরিস্থিতি কি, করোনা ভাইরাস সংক্রান্ত অবস্থা কি, সেটি বিশ্লেষণ করতে তার জন্য সুবিধা হবে এবং আমাদের দর্শকদের বুঝতে সুবিধা হবে। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে আমাদের যশোরে আজকে করোনার ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এরকম দুইজন রোগী শনাক্ত হয়েছে এবং সেই শনাক্ত করার কাজটি করেছেন আমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার, যে জেনোম সেন্টারটি সরাসরি আমাদের মাননীয় উপাচার্য যেটি তত্ত্বাবধান করেন, দেখাশোনা করেন। তো জনাব প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি সুবর্ণভূমি ডিজিটালের নিউজ রুম থেকে অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আমাকে আজকে আপনাদের সুবর্ণভূমির স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য। থ্যাংক ইউ স্যার। আমরা ফয়সাল ইসলাম আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি সুবর্ণভূমি ডিজিটালের নিউজ রুম থেকে অনুষ্ঠানে। ধন্যবাদ বাবু ভাই, আমাকে আপনার এই সুবর্ণভূমি ডিজিটালের নিউজ রুম অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোই গ্রামের কাগজ পরিবারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমরা সরাসরি আলোচনায় চলে যাব। প্রিয় দর্শক, আপনারা আগেই বলছিলাম আপনাদের উদ্দেশ্যে যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট পাওয়া গেছে আমাদের করোনা রোগীদের মধ্যে এবং যারা যশোর জেনারেল হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন। তো আমি প্রথমে প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন আপনার দৃষ্টি আকর্ষণ করব যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আসলে কি, এটি যদি আপনি আমাদের দর্শকদের জন্য বলেন। এখন প্রথমে আমাদেরকে বুঝতে হবে ভ্যারিয়েন্টটা কি। আসলে যখন করোনা ভাইরাস, যে স্যার কোভিড-2 আমরা বলি, যেটাকে করোনা ভাইরাস বলি, যেটা এখন বর্তমানে সারা বিশ্বে প্যান্ডেমিক অবস্থায় আছে, এইটা প্রথম আবিষ্কার করা হয়, রিপোর্ট করা হয় উহানে, চায়নার উহান থেকে। এখন সেই উহানের সেই ভাইরাসের যে সিকোয়েন্সটা, যে জেনেটিক মেকআপ আমরা বলি, সেটাকে স্ট্যান্ডার্ড ধরে তার থেকে যখনই একটু ভেরিয়েশন হয়ে যায়, একটু চেঞ্জ হয়ে যায়, নতুন মিউটেশন আসে, তখনই আমরা সেটাকে ভেরিয়েন্ট বলি। এখন ইন্ডিয়ান ভেরিয়েন্ট বলতে আমরা যে কথাটা বুঝি সেটা হলো, দেখা যায় যে ইন্ডিয়ান, কারণ কারণ উহানের পরে কিন্তু অনেকগুলি মিউটেশন হয়েছে, তারপর এক এক দেশে এক একটা ধরনের মিউটেশন হয়, সেই মিউটেশন থেকে আমরা সাধারণত বলি এটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট, এটা ইউকে ভেরিয়েন্ট, এটা ক্যালিফোর্নিয়া ভেরিয়েন্ট, এটা মেক্সিকান ভেরিয়েন্ট, এটা দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্ট। সেরকম ইন্ডিয়ান ভেরিয়েন্ট বলতে ইন্ডিয়ার যে একটা মিউটেশন, স্পেসিফিক মিউটেশন যেটা পাওয়া যায় L452R, এই মিউটেশনটা যদি থাকে আমরা সেটাকে সাধারণত ইন্ডিয়ান ভেরিয়েন্ট বলি। এবং এই মিউটেশনটা থাকলে ভাইরাসটা খুব বেশি ছড়াতে পারে এবং একই সাথে সে ভ্যাকসিনকে, আপনার যে ভ্যাকসিনটা আমরা ব্যবহার করছি, বিশেষ করে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন, এটাকে স্কেপ করতে পারে। এমনকি মনোক্লোনাল অ্যান্টিবডিও অনেক সময় এই ভাইরাসটাকে আপনার রিকগনাইজ করতে পারে না। এই জন্য আর একাধিক মিউটেশন যদি থাকে এরপরে, যেমন আমরা যেটা আজকে রিপোর্ট করলাম সেটা হলো এটা তো আছেই, তার সাথে আবার আছে T478K। এই জন্য এই দুইটা যদি আছে দেখে এটাকে বলা হয় ডাবল মিউটেশন। এছাড়া ধরুন যেটা প্রথম আরেকটা মিউটেশন যেটা আমরা ক্যালিফোর্নিয়া ইউএসএ পেয়েছিলাম, আপনার D614 থেকে G, এটা এই মিউটেশনটা থাকলেও দেখা যায় যে একটা ভাইরাস অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। তা এই ধরনের অনেকগুলি মিউটেশন, বিভিন্ন ভাইরাসের, বিভিন্ন এলাকার ভাইরাসের বিভিন্ন ধরনের মিউটেশনগুলি অ্যাকুমুলেট করে। এই অ্যাকুমুলেট করলে সাধারণত যেই দেশে থেকে যেই মিউটেশনটা প্রথম আবিষ্কার করা হয়, প্রথম জানা যায়, সেই দেশের নাম অনুযায়ী সাধারণত বলা হয় অমুক ভেরিয়েন্ট অমুক ভেরিয়েন্ট। যেহেতু L452টা প্রথম ইন্ডিয়া আইসোলেট করা হয়েছে, এই জন্য এটাকে ইন্ডিয়ান ভেরিয়েন্ট বলে। ধন্যবাদ স্যার, আমরা বুঝতে পেরেছি, নিশ্চয়ই আমাদের দর্শকরা বুঝতে পেরেছেন। যারা ফয়সাল ইসলাম, আপনি জানেন যে
আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকের দিনের প্রথম ভাগেই নিশ্চিত করেছেন যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আছে আমাদের রোগীদের মধ্যে, এরকম 2 জনকে তারা শনাক্ত করেছেন। তারপরেও আমরা আজকে বিকেল পর্যন্ত সংবাদকর্মীরা জানি যে যশোরের স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছিল এই জাতীয় কোনো তথ্য তাদের কাছে নাই। সর্বশেষ তথ্য যদি আপনি আমাদেরকে জানান, জনাব ফয়সাল ইসলাম। ধন্যবাদ বাবাই। আপনি যেমনটি বলছিলেন যে জবিপ্রবি জিনোম সেন্টার থেকে এবং বা ওনাদের কর্তৃপক্ষ দিনের প্রথম ভাগেই নিশ্চিত করেছেন যে ভারত ফেরত 2 যাত্রীর নমুনায় ভারতীয় ভেরিয়েন্ট, করোনা ভাইরাসের ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে। কিন্তু আমাদের কাছে সর্বশেষ যে তথ্য উপাত্ত আছে তা আমরা একটু যাচাই বাছাই করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে আসলে এটা কোথায় আছে বা কারা। তো এই ক্ষেত্রে আমরা যশোর মেডিকেল কলেজ হসপিটাল অর্থাৎ যশোর জেনারেল হসপিটাল যেটাই বলেন, এই হসপিটালের যেই রেড জোনে করোনা পজিটিভ রোগী আছেন ভারত ফেরত, তাদের ভিতরে কারোর মানে ইন্ডিয়ান ভেরিয়েন্টের মানে ভাইরাস শনাক্ত হয়েছে এই মর্মে হাসপাতালের কর্তৃপক্ষ কিন্তু নিশ্চিত করেন নাই। পাশাপাশি জেলা স্বাস্থ্য বিভাগ অর্থাৎ সিভিল সার্জন মহোদয় কিন্তু নিশ্চিত করে বলছেন না যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট। এটা কি সর্বশেষ তথ্য জনাব ফয়সাল? হ্যাঁ, এটা আমার কাছে এখনো পর্যন্ত সর্বশেষ তথ্য। আচ্ছা, এই প্রসঙ্গে আমি প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা যে রিপোর্টটা পাঠিয়েছেন সেটি নিশ্চয়ই ঢাকায় পাঠিয়েছেন। তো ঢাকা থেকে যশোরের স্বাস্থ্য বিভাগকে এই তথ্য কিভাবে মানে স্বাস্থ্য বিভাগ কিভাবে পেতে পারে এই তথ্য? দেখেন, আমরা যে তথ্যগুলি ওনারা যে এটা দেন আমাদেরকে, স্যাম্পলগুলি দেন, এগুলি একটা কোড নাম্বার দিয়ে আমাদের কাছে আসে। তারপর আমরা এটা অ্যানালাইসিস করার পর আবার রিপোর্টটা তাদের কাছে পাঠাই। এবং আজকে সকালেও আমি ডিসি মহোদয়কে বলেছি, আমাদের জেলা প্রশাসককে প্রথমে আমি বলি সকালবেলা, আমি ঢাকা থেকে এসে ওনাকে প্রথম বলি, তাকে খবরটা দেই, কারণ যেহেতু সে জেলা প্রশাসক কাজে ভারত থেকে যে আসা যাওয়া এটার ব্যাপারে যেন সে একটা সুদৃষ্টি দিতে পারে, সেজন্য তাকে বলি। এবং তাকে বলি আপনার সে আমাদের 250 বেড হাসপাতাল এবং আমাদের সিভিল সার্জনকে বলার জন্য। এবং তারপরে আমি আমাদের যে আমার অ্যাসোসিয়েট ডিরেক্টর যিনি আছেন ইকবাল কবির জাহিদ, তাকে আমি বলি এবং তারা আমাকে কনফার্ম করেছে যে ওনারা তাদেরকে জানাইছেন। এবং এর পরপরই আমি আমাদের স্বাস্থ্য বিভাগ অধিদপ্তরকে জানাই এবং আমরা সব জায়গায় আমরা জানিয়েছি পাওয়ার সাথে সাথে। কারণ আমরা প্রথম আপনাদের সাংবাদিকদের কাছে যাইনি, কারণ হলো প্রথম সরকারি যে চ্যানেলগুলি আছে সেখানে আগে আমরা প্রথম বলেছি, কারণ এইটা ভেরিয়েন্টটা কিন্তু আমরা আইডেন্টিফাই করছি গতকালকে, আজকে না। সকালে যেহেতু আমি ঢাকা ছিলাম, সকালে আমি আসার পরে সিদ্ধান্ত হয় যে আমরা আগে সরকারি চ্যানেলে এটা জানাই এবং তারপরে যখন সরকারি আইডিসিআর যখন এটা ঘোষণা করলো টিভিতে আমি দেখলাম, তারপরেই কিন্তু আমরা আপনাদের সাংবাদিকদেরকে জানাই। জি স্যার, বুঝতে পেরেছি আমরা। যারা ফয়সাল ইসলাম, আপনি শুনছিলেন যে কি প্রক্রিয়ায় তথ্যগুলো বিশ্ববিদ্যালয় থেকে সরবরাহ করা হয়েছে। তো আমি একটু শেয়ার করতে চাই। সেটি নিয়ে লম্বা বিতর্ক আছে, হয়তোবা এক এক পক্ষ তাদের নিজেদের মতন করে বলার চেষ্টা করবে। পক্ষ বিপক্ষের ব্যাপার না, তবে একটি মানে সিস্টেমেটিক মানে আমার মনে হচ্ছে সমস্যা তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে এই তথ্যটা প্রথম বিকালের দিকে আমি একটি নিউজ এজেন্সিতে দেখলাম যে আইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর এস.এম. আলমগীর হোসেন উনি একটি তথ্য প্রকাশ করেন প্রেস ব্রিফিং মাধ্যমে। সেটা হচ্ছে যে এভারকেয়ার হসপিটালে একজন রোগী ভর্তি আছেন, সেখানকার ওই রোগীর নমুনায় ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে। কিন্তু যশোরের যে এই 2টার রোগীর নমুনায় ভারতীয় করোনা ভাইরাসের ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে এরকম তথ্য কিন্তু উনি দেন নাই। তো আমার কথা হচ্ছে যে জবিপ্রবি কর্তৃপক্ষ যদি স্বাস্থ্য অধিদপ্তরের বা সরকারি প্রপার চ্যানেলে এই তথ্য দিয়ে থাকেন, তাহলে আইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তার ব্রিফিং এটা কেন বলবেন না? বা এটা যদি না বলে থাকেন তো সেক্ষেত্রে তো আমাদের যশোরবাসীর জন্য বা আমাদের স্বাস্থ্য বিভাগের জন্য তো এটা একটা বড় বিপজ্জনক ঘটনা। এর থেকে তো আমরা যতদূর জেনেছি, মানে আমার কাছে যে একটা তথ্য আছে, স্যার হয়তো আমার চেয়ে আরো ভালো বলতে পারবেন, যে ভারতীয় এই ভেরিয়েন্টের একটি মানে একজন মানুষ সংক্রমিত হইলে
তিনি কমপক্ষে 430 জনকে সংক্রমিত করতে পারেন। তাহলে হ্যাঁ, এই তথ্যটা কেন আমরা এখনো পাচ্ছি? এই টেকনিক্যাল বিষয়টা আমরা স্যারের কাছ থেকে জানার চেষ্টা করব। তো জনাব ফয়সাল ইসলাম, আপনি যে বিতর্কটার কথা বলছিলেন, এই বিতর্ক আসলে খুব লম্বা এবং প্রত্যেকটা কর্তৃপক্ষ তাদের মতন করে বলার চেষ্টা করবেন। আমরা ওই বিতর্কে আজকে যাওয়ার সুযোগ আমাদের নাই, আমাদের সময় স্বল্পতার কারণে। তো জনাব ফয়সাল ইসলাম, আপনি আপনি কি নিশ্চিত হয়েছেন যে যে দুইজনকে বলা হচ্ছে যে তারা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বহন করছেন, তারা ভারত ফেরত কিনা, অন্য কোনো সূত্র থেকে আপনি কি জানতে পেরেছেন? না, আমি আমার সূত্র থেকে কনফার্ম হয়েছে যে তারা ভারত ফেরত দুইজন। মোট যেই টেস্টটা গত রাত্রে জবিপ্রবি কর্তৃপক্ষ করেছেন তার ভিতরে দুইজন পজিটিভ এসছেন এবং তারা দুইজনই নারী। আমি যদি ভুল না বলি স্যার, একটু যদি আমার তথ্যে আপনি সাথে। একজন নারী, একজন একজন নারী, একজন সে পুরুষ। অল্প বয়স। জি স্যার, আমরা সেরকম শুনেছি। পুরুষ একজন 17-18 নারী, বছর বয়স, পুরুষের যার তার 17-18 বয়স, আর নারী যিনি একজন নারী, তার একজন 40 পুরুষ। বছর। হ্যাঁ, হ্যাঁ, একজন নারী, এরকম একজন আমি পুরুষ। মানে পেয়েছি যে দুইজন ভারত ফেরত নাগরিকের করোনা পজিটিভ আসছে। তো যাই হোক স্যার, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট নিয়ে এখন সারা দুনিয়ায় তোলপাড় হচ্ছে। তো একজন অণুজীব বিজ্ঞানী হিসেবে আপনি কি বলবেন যে এটি কেন ভীতিকর বা কেন বেশি ক্ষতিকর, অথবা আতঙ্কগ্রস্ত আমাদের হওয়ার কোনো কারণ আছে কিনা? একজন অণুজীব বিজ্ঞানী হিসেবে যেটা আমি মনে করি, আতঙ্কিত হওয়ার অবশ্যই কারণ আছে, কোনো সন্দেহ নেই। আমাদের ফয়সাল ইসলাম তো বললেনই যে এটা অনেক বেশি সংক্রামিত হতে পারে এর আগে যে সকল ভেরিয়েন্ট গুলি আছে তার চেয়ে বেশি, অন্তত 20 ভাগ বেশি সংক্রামিত হওয়ার ক্ষমতা রাখে। এটা হলো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো শুধু সংক্রামিতই হতে পারে না, এই ভাইরাসটা কিন্তু আপনার এই যে আমি বললাম যে 452 মিউটেশন এবং 478 মিউটেশনটা থাকার ফলে এটা ভ্যাকসিন যেটা আমরা করছি, এই ভ্যাকসিন যে অ্যান্টিবডি তৈরি করে তাকে কিন্তু স্কেপ করতে পারে, তাকে প্রতিরোধ করতে পারে, মানে এটি দিয়ে তাকে নিউট্রালাইজ করা যায় না বেশিরভাগ ক্ষেত্রে। যার ফলে দেখা যায় যে ভ্যাকসিনেটেড পিপলের মধ্যেও কিন্তু এই রোগটা আবার ছড়াবে। ভ্যাকসিনেটেড আপনি কিন্তু আবার আপনার হবে এই ভাইরাসটা, যদি এই ভেরিয়েন্টটা যদি থাকে। এটা একটা অত্যন্ত বড় বিপদের কথা। বিষয়, বিপদের কথা। কাজে আমরা, আর বিশেষ করে অ্যাস্ট্রাজেনেকা যে ভ্যাকসিনটা বাংলাদেশে এখন ব্যবহার করা হচ্ছে, এই ভাইরাসটা কিন্তু এই ভ্যাকসিনকে স্ক্যান করতে পারে। জি, আমরা বুঝতে পেরেছি স্যার। জনাব ফয়সাল, আপনি অবগত রয়েছেন যে আমাদের যশোর জেনারেল হসপিটালে একটি রেড জোন রয়েছে এবং সেখানে করোনা আক্রান্ত সমস্ত রোগীকে রাখা হচ্ছে। তো আজকে যে দুইজনকে জবিপ্রবি জেনোম সেন্টার বলছে যে তারা করোনা ভাইরাসের ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট তারা বহন করছে, নিশ্চয়ই এই দুইজন অন্য করোনা রোগীদের সাথেই আছে। আপনার কাছে কি সংক্রান্ত কোনো তথ্য আছে? তাদের আইসোলেট করা হয়েছে কিনা, নাকি একই রুমে আছে তারা? বাবাই, আমি মানে যতটুকু জানতে পেরেছি, আবারও আপনাকে বলি সেই একই কথা, যে যেহেতু সরকারের স্বাস্থ্য অধিদপ্তর বা আইডিসিআর থেকে হাসপাতাল কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন এবং জেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষকে এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো তথ্য সরবরাহ করা হয়নি বলে তারা দাবি করছেন এবং নির্দেশনা দেওয়া হয়নি, বিধায় তারা ওই রোগীগুলা ওখানেই মানে আগে যেভাবে ছিল সেভাবেই আছে। জি স্যার, আপনি শুনছিলেন যে আমাদের সিনিয়র রিপোর্টার ফয়সাল ইসলাম বলছিলেন যে রেড জোনে সমস্ত রোগী একই সাথে আছে যারা করোনা ভাইরাস বহন করছে। এটি কোনো বিপদের কারণ হতে পারে কিনা, অথবা কি করা যেতে পারে স্যার? দেখেন, প্রথম কথা হলো যে সবসময় রোগীদেরকে সেগ্রিগেশনে করাটা ভালো, মানে একজন থেকে আরেকজনে দূরে সরায় রাখাটাই অত্যন্ত ভালো, এতে কোনো সন্দেহ নেই। আর একই ধরনের রোগী যদি একই ভাইরাস দিয়ে হয়, সেক্ষেত্রে থাকাটা কিন্তু খুব বেশি বিপজ্জনক আমি মনে করি না। কিন্তু যদি দেখা যায় যে বিভিন্ন ভেরিয়েন্ট দিয়ে ইনফেক্টেড হলো, তখন যদি একসাথে থাকে, এর মধ্যে কিন্তু আমরা যেখানে থাকি এটা অ্যারোসলিক ভাইরাস এক্সচেঞ্জ হতে পারে। আর একাধিক ভাইরাস দিয়ে যদি ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে আবার নতুন নতুন ভ্যারিয়েন্ট, নতুন নতুন রিকম্বিনেন্ট কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই
এই ধরনের একটা অত্যন্ত সংক্রমণ করার সক্ষমতা রাখে এই ধরনের একটি ভেরিয়েন্টের রোগীদেরকে অবশ্যই আমি মনে করি আলাদা রাখা অত্যন্ত জরুরি। স্যার সেক্ষেত্রে আমি আপনার কাছে আরেকটি প্রশ্নে যাব, তার আগে আমি জনাব ফয়সাল ইসলামকে একটু জিজ্ঞাসা করে আসি যে আমাদের করোনা যে রেড জোন, সেই রেড জোনে এই মুহূর্তে কতজন রোগী আছে? সর্বশেষ তথ্য কি আপনার কাছে? সর্বশেষ তথ্য অনুযায়ী আমাদের রেড জোনে রোগী আছে, একটু দেখে বলতে হবে, একটু আমাকে সময় দিবেন। আমাদের পজিটিভ রোগী আছে 12 জন। 12 জন, তার মধ্যে 2 জনকে আজকে জবি প্রবি জেনোম সেন্টার মানে নিশ্চিত করলো যে তারা করোনা আজকে যে ভাইরাসের তথ্য ইন্ডিয়ান। দেওয়া হয়েছে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে, যে ভারত ফেরত রোগীরা আছে 12 জন। 12 জন ভারত ফেরত। ভারত ফেরত, আচ্ছা। এর সাথে বাংলাদেশে অবস্থানরত যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নানান ভাবে, তারাও আছেন নিশ্চয়ই? তারাও আছেন। এটি নিঃসন্দেহে একটি বিপদের কারণ হতে পারে। আমাদের বিশিষ্ট অণুজীব বিজ্ঞানী প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন বলছিলেন। তো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে অণুজীব বিজ্ঞানী এবং চিকিৎসকদের মধ্যে যারা এই সংক্রান্ত বিষয়ে ভালো পড়াশোনা জানেন এবং যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, তাদের মতামত নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা। তো প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন, আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন করব, সেটি হলো যে আমাদের সতর্ক হওয়ার উপায় কি? আমাদের মুক্তির উপায় কি? আমরা এখন কিভাবে এই বিপদ থেকে রক্ষা করতে পারি? কি পদক্ষেপ আমাদের নেওয়া উচিত? দেখেন, আমি একটা কথা সবসময় আমি বলি যে অনেকে বলে যে আপনি একটা কথা এত বেশি বলেন কেন? আমি বলি মাস্ক, 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 মাস্ক। আবার যদি জিজ্ঞেস করেন, আবার আমি বলবো মাস্ক। এখন আমরা ভাইরাস যেভাবে সারা বিশ্বে ছড়াই গেছে, আর আমরা যখন এই ভ্যাকসিনেট করছি, এর ফলে দেখা যায় যে মাঝে মাঝে যে কিছু ভেরিয়েশন তৈরি হবে না, এটা কিন্তু বলা যায় না। কাজে আমাদেরকে একই সাথে ভ্যাকসিন নিতে হবে, মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমি আজকে ভোরবেলা আপনাকে বলছি, আমি কিছুক্ষণ আগে ভোরবেলা আমি যখন ঢাকা থেকে 4টা বাজে রওনা দেব, সেই ভোর 4টা বাজে আমি রওনা দিয়ে আসছি, 4টা 5-6 মিনিটের দিকে আমি রওনা দিচ্ছি। আমি দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে যে অবস্থা দেখলাম মানুষের, বা আপনার টিভিতে কিছুক্ষণ আগে যেভাবে আমরা দেখলাম মানুষের যেভাবে গ্রামের দিকে যাচ্ছে এবং তাদের মুখে কোনো মাস্ক নাই, এবং এই অবস্থা যদি হয় এবং এই সময় যে এই উচ্চ সংক্রমণশীল ভেরিয়েন্ট গুলি যদি একবার সমাজের ভিতরে ঢুকে যেতে পারে, তাহলে কিন্তু আর রক্ষা থাকবে না। ভারতের অবস্থা তো সারা বিশ্বই দেখছে, আমরাও দেখছি আমাদের টিভিগুলিতে। এখন আমাদের এখান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, তাহলে ভবিষ্যৎ আমাদেরও যে অন্ধকার হতে পারে, এটার জন্য কোনো ভাইরোলজিস্ট হতে হয় না, এর জন্য কোনো মাইক্রোবায়োলজিস্ট হতে হয় না। এটুকু যে কোনো মানুষই বলতে পারে। জি, জনাব ফয়সাল ইসলাম, আমাদের এখানে স্বাস্থ্যবিধি মেনে চলার যে কথা স্যার বলছিলেন, যে মাস্ক, মাস্ক এবং মাস্ক, পরের বার প্রশ্ন করলেও তিনি একই জবাব দিতেন, সে কথাও বললেন। তো আপনি কি দেখছেন একজন মেডিকেল রিপোর্টার হিসেবে, যে আমরা কি স্বাস্থ্যবিধি মানছি এখানে? আসলে স্বাস্থ্যবিধি মানা তো, আমি সরি, আমি একটু ইন্টারাপ্ট করি ফয়সাল, আপনি একটু বলার আগে একটা মিনিট। আর আপনারা শারীরিক দূরত্ব সম্বন্ধে যে কথাটা আপনারা বোঝেন 3 ফিট, আর আমি এটা বুঝি হলো কমপক্ষে 8.7 মিটার। আমার সাথে কিন্তু দুনিয়ার মানুষের সাথে স্যার 8.7 মিটার কমপক্ষে। আপনি যে এবং এটা যদি 1 কিলোমিটার হয় তাহলে আরো ভালো। স্যার, আপনি যে 7.8 মিটারের কথা বলছেন, আমাদের যে জনসংখ্যা এবং যে বাস্তবতা, এটা কি আসলে বাস্তবায়নযোগ্য কিনা স্যার? বাস্তবায়নযোগ্য, মানুষ প্রয়োজন না হলে বের হবে না, এটা হলো বাস্তবায়নযোগ্য। আচ্ছা, আচ্ছা। তো জনাব ফয়সাল ইসলাম, আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম যে আমরা আসলে স্বাস্থ্যবিধি মানছি কিনা। এই শহর এবং শহরতলিতে আপনার যাতায়াত রয়েছে, সেখানে আপনি কি অবস্থা দেখেছেন? আসলে ঈদ উল ফিতর আসন্ন, তো স্বাস্থ্যবিধি মানার যে বাধ্যবাধকতা দিয়ে প্রশাসন বা সরকারের তরফ থেকে একটি কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। সেই কঠোর লকডাউনের ভিতরে মার্কেট খোলা, তো মার্কেট যেহেতু খোলা, সেহেতু মানুষ
বাজারে আসবে, এবং সেই বাজারে আসতে গিয়ে প্রয়োজনেও আসছে, কেউ আবার মানে দর্শন করতেও আসছে। তো সব মিলায়ে কিন্তু ভিড়, সেই জনসমাগম হচ্ছে। এক্ষেত্রে স্যার যেটা বললেন, ভিসি স্যার যেটা বললেন যে শারীরিক দূরত্ব, এটা টোটালি আসলে বাস্তবায়িত হচ্ছে না। প্রশাসনের কঠোরতা হোক বা নিজেদের অসচেতনতার কারণেই কিন্তু এটা হচ্ছে। প্রশাসন যত কঠোরই হোক, আমরা এখন প্রশাসন তো আর আমাকে লাঠি নিয়ে তাড়া করবে না যে তুমি ভাই শারীরিক দূরত্ব বজায় রাখো, মাস্ক পরো, কতক্ষণ করবে? এটা আগে দরকার আমাদের নিজেদের সচেতনতা। আগে যদি আমি বেঁচে থাকি তারপরে তো শপিং অনেক করা যাবে, কিন্তু আমি যদি বেঁচেই না থাকি, সুস্থই না থাকি, তাই শপিং দিয়ে আমার হবে এটা কি? তো আগে নিজের সচেতনতা হইলেই আমার মনে হয় যে স্বাস্থ্যবিধিটা আপনিতেই পূরণ হয়ে যাবে। বুঝতে পেরেছি স্যার। আপনার কাছে শেষ প্রশ্ন আমার, যে আমাদের দেশে আমরা জানি যে স্যার ইন্ডিয়ান সেরাম ইনস্টিটিউটের অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন, সেই প্রক্রিয়াটা অনেক দূরে এগিয়েছে এবং আমাদের কয়েক লক্ষ মানুষ, আমি যদি ভুল না করে থাকি তাহলে 55 বা 60 লক্ষ মানুষ ইতিমধ্যে ভ্যাকসিন নিয়েছেন। তো ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেটার কথা বলা হচ্ছে, এবং আপনি একটু আগে বলছিলেন যে এটা আমাদের এই টিকা এটার ক্ষেত্রে কার্যকর নাও হতে পারে, তাহলে আমাদের পরবর্তী করণীয় কি হতে পারে? অথবা আমি যদি প্রশ্নটা স্যার এভাবে করি যে একের পর এক নতুন ভেরিয়েন্ট আসবে আর তার জন্য নতুন নতুন টিকা দিতে হবে, তাহলে এটা তো আমাদের সারা জীবন টিকা দিতে দিতে আমাদের জীবনটা শেষ হয়ে যাবে, এবং রাষ্ট্র হিসেবে আমাদের সক্ষমতা কিন্তু খুব বেশি না। এটা আপনি স্যার আমার সাথে নিশ্চয়ই একমত হবেন। কোটি কোটি ডলারের পিছনে ব্যয় হবে এটা। তাহলে এর থেকে মুক্তির উপায় কি স্যার? এটা অণুজীব বিজ্ঞানী হিসেবে আপনি কি মনে করছেন, আমি একটু জানি। দেখেন, মুক্তির উপায় হলো, আমি গতকালকে এক জায়গায় একটু বক্তৃতা দিতেছিলাম এবং বক্তৃতা মধ্যে আমি বলতেছিলাম করোনা ইজ আওয়ার রিয়েলিটি, ইজ এ পার্ট অফ লাইফ। এবং আপনাদেরকে, আর পৃথিবীতে এ পর্যন্ত যত প্যান্ডেমিক হয়েছে, কোনো প্যান্ডেমিকেরই কিন্তু সেই প্যাথোজেনটা একদম চলে যায় নাই। আপনার প্যান্ডেমিক থেকে এন্ডেমিক হয়েছে, এন্ডেমিক থেকে স্পোরোডিক হয়েছে, কিন্তু ওটা আজও আছে। 100 বছর 1000 বছর আগেও যেই প্যাথোজেনটা ছিল সেটা কিন্তু আজও আছে। এখন করোনার ক্ষেত্রে আপনি যে কথাটা বললেন সেটা হলো যে একটা ভ্যাকসিন, আমি যে বলছি ভ্যাকসিন কার্যকর না, 50 ভাগের উপরে যদি একটা ভ্যাকসিন কার্যকর হয় তখন আমরা সেটাকে কার্যকর বলি। কত পার্সেন্ট কার্যকর? কিন্তু একটা ভ্যাকসিন একদম কার্যকর না, এই কথাটা কিন্তু বলা সঠিক না। কিছু না কিছু অংশ সে কার্যকর থাকবে। আপনি 50 ভাগও যদি সে প্রোটেকশন দেয়, সে কিন্তু প্রোটেকশন দিল। কাজে আমাদেরকে ভ্যাকসিন নিতেই হবে, সেটা যেই ভ্যাকসিন হোক। তবে হ্যাঁ, ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেটা আছে তা বা আফ্রিকান ভেরিয়েন্ট যেটা আছে, এখন বাংলাদেশে বিশেষ করে আফ্রিকান ভেরিয়েন্টটা বেশ ডমিনেটিং হয়ে দাঁড়াইছে। এই ভেরিয়েন্ট সাউথ আফ্রিকান যেটা আছে, সাউথ আফ্রিকান যেটা, হ্যাঁ সাউথ আফ্রিকান ভেরিয়েন্টটা বলছি। আর এই ভেরিয়েন্ট গুলি কিন্তু অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনকে অতখানি কার্যকর না। সাউথ আফ্রিকান ভেরিয়েন্টের উপর একটা রিপোর্ট আছে, যেটা 49% কার্যকর। এই যে অবস্থানটা, সেই অবস্থান হলেও আমাদের বিভিন্ন ধরনের সোর্সের বিভিন্ন ভ্যাকসিন আছে। আমাদের এই বিভিন্ন স্ট্রেন এগেইনস্টে যে কার্যকর ভ্যাকসিন গুলি আছে, সেই ভ্যাকসিন গুলি আমাদেরকে মাল্টি সোর্স থেকে ভ্যাকসিন আনতে হবে। তবে আমি একজন অণুজীব বিজ্ঞানী হিসেবে বিশ্বাস করি, আপনার আরএনএ প্ল্যাটফর্ম ভ্যাকসিন বলেন বা ডিএনএ প্ল্যাটফর্ম ভ্যাকসিন বলেন বা প্রোটিন ভ্যাকসিন বলেন, আমরা বিভিন্ন ধরনের, বা হোলসেল ভ্যাকসিন বলেন, আমি অবশ্যই প্রিফার করি হোল ভাইরাস ভ্যাকসিন যদি হয়, তাহলে আমার ধারণা যে অনেক ধরনের ভেরিয়েন্টও যদি দেশে একই সাথে সার্কুলেশন থাকে, তাহলে সেটা বেটার প্রোটেকশন দেবে। সেই জন্য আমাদের এক সোর্স ভ্যাকসিন না, আমাদের বিভিন্ন সোর্স ভ্যাকসিন এনেই আমাদের কাজটা করতে হবে। বুঝতে পেরেছি স্যার। অনেক ধন্যবাদ স্যার, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে কথাগুলো বললেন এগুলো অনেক টেকনিক্যাল কথা, এবং এইগুলোর মধ্যে অনেক গুরুতর মানে বড় ধরনের মেসেজ রয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। এবং আমাদের বাঁচার উপায় কি, জাতিকে রক্ষা করার উপায় কি, সে সম্বন্ধে আপনি দিক নির্দেশনা দিলেন, সর্বশেষ অবস্থা সম্বন্ধে জানালেন। একই সাথে আমাদের ফয়সাল ইসলামও যশোর এবং সংলগ্ন অঞ্চলে কি পরিস্থিতি বিরাজ করছে করোনা ভাইরাসের, সেই সংক্রান্ত বিষয়গুলো বললেন, সর্বশেষ তথ্য আমাদের দর্শকদের সামনে তুলে ধরলেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ বিশ্লেষণ শুনছিলেন দেশের বিশিষ্ট অণুজীব বিজ্ঞানী, শীর্ষস্থানীয় অণুজীব বিজ্ঞানী এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন
এবং গ্রামের কাগজের সিনিয়র রিপোর্টার জনাব ফয়সাল ইসলামের কাছ থেকে। আগামীকাল রাত 10টায় একই সময় আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।